আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, অ্যারিথমেটিক প্রোগ্রেশন চ্যাপ্টার থেকে আজকে আমরা কিছু বিজনেস প্রবলেম নিয়ে মূলত আলোচনা করব। আমরা একটু দেখে নিই অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা কি শিখেছি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মধ্যে ইটস আ সিকোয়েন্স where each new term after the first is obtained by adding a constant d called the common difference to the preceding term। অর্থাৎ আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে মধ্যে যেটা দেখি মূলত সেটা হচ্ছে একটা সিকোয়েন্স, একটা ক্রম, একটা ধারা, where each new term প্রত্যেকটি নতুন টার্ম বা পদ আফটার দ্য ফার্স্ট প্রথম পদের পর থেকে ইজ অবটেইনড পাওয়া যায় বাই অ্যাডিং এ কনস্ট্যান্ট ডি। একটি কনস্ট্যান্ট, একটা ধ্রুব সংখ্যা যোগ করে করে আমরা এই সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন পেয়ে থাকি। এই ডিটাকে আমরা বলি কমন ডিফারেন্স। এই ডিটাকে আমরা বলি কমন ডিফারেন্স টু দি প্রিসিডিং টার্ম। আগের আমরা যতবারই আমাদের কমন ডিফারেন্স বের করতে হবে, সেটা যেটা করতে হবে আমাকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করতে হবে। অর্থাৎ সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা বিয়োগ করলেই হবে। পরপর দুটি পদের যে বিয়োগফল বা অন্তর তাকে আমরা বলছি কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। সাধারণত ধারাগুলো এভাবে হয় এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d। আমরা এগুলো নিয়ে আমাদের বেসিক ম্যাথ যখন আলোচনা করেছি তখন এই নিয়ে আলোচনা যথেষ্ট করেছি আশা করি। তো আমরা আজকে বিজনেস প্রবলেমগুলো নিয়ে মূলত আলোচনা করবো। আমি একটু ফর্মুলাগুলো একটু বলে দিই। nth টার্ম বা যে কোনো সমান্তর ধারার বা অ্যারিথমেটিক সিরিজের nতম পদ বের করার সূত্রটা ছিল a প্লাস n মাইনাস 1 d। এটা হলো ছিল কি, এটা ছিল ফার্স্ট টার্ম, a ছিল ফার্স্ট টার্ম, n ছিল নাম্বার অফ টোটাল টার্মস, যতটা পদ থাকবে ওই ধারাতে, আর ডিটা হলো কমন ডিফারেন্স। সাম অফ n টার্মস বা n সংখ্যক পদের সমষ্টি হলো এস n দিয়ে আমরা এটাকে রিলেট করি বা ইন্ডিকেট করি n ডিভাইড বাই 2। একইভাবে n হলো ধারার মানে পদের সংখ্যা নাম্বার অফ টার্মস, a প্রথম পদ, n নাম্বার অফ টার্মস, d কমন ডিফারেন্স। তো আসলে আমাদের বইয়ের 30 নম্বর পৃষ্ঠার 402 নম্বর পৃষ্ঠার 30 নম্বর এক্সাম্পলটা আমরা একটু দেখি। A man saved টাকা 16,500 in 10 years. In each year after the first he saved টাকা 100, আমরা টাকা পড়ি এটাকে 100 more than he did in the preceding year. How much did he save in the first year? বলছে কোন একজন ভদ্রলোক কি করেন, উনি 10 বছরে 16,500 টাকা জমিয়েছেন। প্রতি বছর প্রথম বছরের পর থেকে প্রতি বছর তিনি 100 টাকা করে বাড়তি জমিয়েছেন। প্রথম বছর 100 টাকা জমালে পরের বছর জমিয়েছেন 200 টাকা, তারপরের বছর তৃতীয় বছরে কি জমিয়েছেন 300 টাকা। এই ধরনের হবে উদাহরণটা। সো প্রথম বছর কত জমিয়েছেন তা আমাকে দেয়া নেই, আমাকে তা বের করতে হবে। হাউ মাচ ডিড হি সে ইন দ্য ফার্স্ট ইয়ার। অর্থাৎ সহজ করে আমরা বলতে পারি উনার এখানে টোটাল আমাদের দিয়ে আছে, এই যে এটা দেখতে পাচ্ছি 16,500, এটা হলো 10 বছর উনার টোটাল জমা সমষ্টি। এমএন সেভ টাকা 16,500, তাহলে এটা আমার কি দেওয়া আছে, এস এন দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমার কি দেওয়া আছে, এস এন দেওয়া আছে 10 ইয়ার্স, 10 বছর। 10 বছর মানে এনও দেওয়া আছে আমাকে। ইনিচ ইয়ার তিনি 100 টাকা করে জমিয়েছেন, তাহলে এটা আমাকে কমন ডিফারেন্সও দিয়ে দিয়েছে। দেন হি ডিড ইন দ্য প্রিসিডিং ইয়ার। এখন আমাকে কি বের করতে হবে, এ বের করতে হবে। আমাকে বের করতে হবে এটা আমার জানা নেই, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, সো হিয়ার এ সেভিংস ইন দি ফার্স্ট ইয়ার, এন নাম্বার অফ ইয়ার্স 10, এন সমান 10 দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি। ডি কমন ডিফারেন্স 100, কারণ প্রতি বছর উনি 100 টাকা করে জমিয়েছেন বাড়তি, 100 টাকা করে বাড়তি করে জমিয়েছেন। আর 10 বছর পরে ওনার সম্পূর্ণ জমা হয়েছে 16,500। আমরা আমাদের ফর্মুলাটা দেখেছি, আমরা আমাদের ফর্মুলাটা দেখে নিই। আমাদের n সংখ্যক পদের সমষ্টি হলো এস এন ইকুয়ালস টু n বাই 2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ডি। এস এন ইকুয়ালস টু n বাই 2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ডি। আমরা ফর্মুলাটা লিখলাম। ফর্মুলাটা লেখার পরে এস এন ইকুয়ালস টু n বাই 2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ডি। আমরা এখন মানগুলো বসিয়ে নিই। এস এন মানে 10 বছর পরে সমষ্টি, তাহলে এস এন এর পরিবর্তে আমরা 16,500 লিখতে পারি। n এর পরিবর্তে লিখতে পারি 10, দুই জায়গায় এই দুটো n আছে, দুটোটাতে আমরা 10 লিখব। ডি এর মান লিখলাম 100, দেয়া আছে যেভাবে দেয়া আছে সেভাবে লিখলাম। এরপর আমরা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা আমি সহজ করে এখানে করেছি, ভেঙে ওখানে যতটা সংক্ষিপ্ত আকারে করেছি, আমি বিস্তারিত এখানে ক্যালকুলেশন দেখিয়েছি। আমরা দেখে নিই। এস এন ইকুয়াল টু 16,500 বসালাম, n বাই 2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ডি। n এর জায়গায় বসালাম 10, n এর ক্ষেত্রে বসালাম 10,
10, তারপরে d 100 বসলো, আমরা দেখছি 10 divided by 2 5 twice a plus 10 minus 1 9 9 into 100, তাহলে 5 into twice a plus 9 into 100 900, 5 দিয়ে আবার 2 কে মাল্টিপ্লাই করলে 2 একে twice একে 10 এ 5 9 45 4500, 16500 সমান সমান 10000 10 a plus 4500, so 10 equals to 16500 minus 4500. আমরা যদি ডিফারেন্সটা নেই তাহলে দেখতে পাচ্ছি 16500 বিয়োগ 4500 সমান সমান 12000। এই 12000 কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি a এর মান 12000। ঠিক আছে, অর্থাৎ এই ভদ্রলোকের প্রথম বছরের সঞ্চিতি ছিল বা প্রথম বছরের সঞ্চয় ছিল 12000 টাকা। ঠিক আছে, আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। তো ফার্স্ট টার্ম a সমান সমান আমি পেয়েছি 12000, সরি এটা 1200 হবে, এখানে একটু ভুল হয়েছে, আমরা এটা একটু কারেকশন করে নিই, এটা 1200 হবে। ওকে, দিস ইজ 1200। সে প্রথম বছর 1200 টাকা জমিয়েছে, তারপর বছর 1300, তারপর বছর 1400, তারপর বছর 1500, এভাবে করে সে জমিয়ে গেছে। আমরা এখন দেখবো এক্সাম্পল 31। এক্সাম্পল 31 এ বলছে a piece of equipment cost a certain factory rupees 6 lakh, বা আমরা টাকা পড়ি টাকা 6 lakh, if it depreciates in value 15% in the first year, 13.5% in the next year, 12% in the third year, and so on. What will be its value at the end of 10 years? What all percentage applying to the original cost? বলছে একটা জিনিস যেটা কিনা আমাদের খরচ পড়ে 6 লক্ষ টাকা এবং সেটা প্রতি বছর 15%, তারপরের বছর প্রথম বছর 15%, তারপরের বছরে 13.5%, তারপরের বছরে 12% ডেপ্রিসিয়েশন ধরা হচ্ছে। যদি হয়, তো যদি এমনটা হয় সেক্ষেত্রে 10 বছর পরে এটা ডেপ্রিসিয়েটেড ভ্যালু, হ্যাঁ যেহেতু এটা একটা ফিক্স একটা ইকুইপমেন্ট, এটার অবশ্যই ক্ষয় আছে, তো এটাকে আমি যদি প্রতি বছর এটার মূল্যকে 15% কমিয়ে ধরি তাহলে এটা 10 বছর পরে 6 লক্ষ টাকা কততে গিয়ে দাঁড়াবে তাই আমাকে বের করতে বলছে। এখন আমি দেখি যে আমাদের যেহেতু এখানে প্রথম বছর হয়েছে কত 15% বা 15%, তারপরের বছরে 13%, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে 12%, এটা একটা সিরিজ দাঁড়িয়ে গেছে। এটা কিন্তু আমরা একটা সিরিজ আকারে চিন্তা করে দেখেন, 15% এটা ফার্স্ট টার্ম, 13.5% সেকেন্ড টার্ম, 12% থার্ড টার্ম। যদি এটা হয় তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রতি বছরই কিন্তু কি হচ্ছে, অবচয়টা কমে যাচ্ছে। প্রথম বছর 15% অবচয় হয়েছে, তারপরের বছর 13.5% অবচয় হয়েছে, ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, আমার একটি ডিফারেন্স আছে। আমরা এটা ডিফারেন্সটা একটু দেখি। এই ডিফারেন্সটা কিভাবে বের করব, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। আমরা যখন ডিফারেন্সটা কমন ডিফারেন্সটা নিব তখন কি করি, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তাহলে 13.5 থেকে যদি আমরা 15 কে মাইনাস করি আমরা কত পাই, 1.5 মাইনাস 1.5। তো 1.5 কে আমরা যদি ভেঙে লিখি, তা আমরা যদি এটাকে প্রপার ফ্র্যাকশনে লিখি তাহলে 3/2 হচ্ছে এটা, হ্যাঁ মাইনাস 3/2। 13.5 মাইনাস 15% ইকুয়ালস টু মাইনাস 3/2। তাহলে আমি কমন ডিফারেন্স পেলাম মাইনাস 3/2। এরপর আমাকে ফার্স্ট টার্ম দিয়েছে 15। এখন আমি দেখে নেই, হ্যান্স পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য 10th ইয়ার। আমার বলছে 10 বছর সময়ে এটার পার্সেন্টেজটা কি হবে, হোয়াট উইল বি ইটস ভ্যালু এট দ্য এন্ড অফ 10 ইয়ার্স। আমরা প্রথমে 10th ইয়ারে এটা পার্সেন্টেজটা দেখে নিই, যেটা ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজটা কি হবে। তো 10th টার্ম আমি আগে একটু ফর্মুলাটা দেখি। আমরা জানি ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হলো UN বা n তম পদের সূত্র কি, আমাদের n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 d, a প্লাস n মাইনাস 1 d। এখন এখানে আমরা a এর মান দিয়ে আছে 15, আমাদের ধারাতে d বা কমন ডিফারেন্স হলো মাইনাস 3/2। মানগুলো বসিয়ে নেই, a সমান বসালাম 15, d সমান বসালাম মাইনাস 3/2। n মাইনাস 1, n মাইনাস 1 অ্যাকচুয়ালি আমার এখানে পদ সংখ্যা কত ছিল, আমার পদ সংখ্যা ছিল 10, n ইকুয়ালস টু 10, কারণ 10 বছর পরের ভ্যালু আমাকে বের করতে বলেছে। 10 বছর পরে এটার ভ্যালুটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে 10th ইয়ার আমি 10টা বছর এখানে কাউন্ট করব, তাহলে n এর মান হবে এখানে 10। এখন আসেন ক্যালকুলেশন করে 15 বসালাম, প্লাস মাইনাস 3 নং 27, 27 ভাগ 2। আমরা যদি ক্যালকুলেশন করি 15 দুগুণে 30, 30 থেকে 27 গেলে কত 3, তাহলে 3/2 আমার প্লাস 3/2 হবে আমার কি U10 বা 10তম বছরের আমার ডেপ্রিসিয়েশন।
10তম বছরের আমার ডেপ্রিসিয়েশন হবে 3/2। এখন আমি টোটাল ডেপ্রিসিয়েশনটা বের করি, পুরো 10 বছর আমার ডেপ্রিসিয়েশনটা কত হবে, কারণ আমি যেহেতু এখানে ডেপ্রিসিয়েশনের সিরিজটাই নিয়েছি। তো ডেপ্রিসিয়েশনের সিরিজ আমরা কি দেখতে পাচ্ছি, আমার এখানে একইভাবে প্রথম বছর ডেপ্রিসিয়েশন হয়েছে 15, কমন ডিফারেন্স -3/2, 10 বছর। আমি জানি আমাদের সিরিজের সূত্র হলো n টার্মসের সূত্র হলো as n equals to n/2 twice a plus n-1d, n/2 twice a plus n-1d। আমরা এখন 10তম বছরে 10টি বছরের টোটাল ডেপ্রিসিয়েশনটা দেখি। as n equals to আমরা ফর্মুলা জানি n/2 twice a plus n-1d, n/2 twice a plus n-1d, n/2 n এর মান 10 বসলো, এক ছিল আমার প্রথম বছরের ডেপ্রিসিয়েশন ছিল 15, 10 বছর 10 - 1 বসলাম, d equals to -3/2। এরপর আমি ক্যালকুলেশন করি 10 / 2 5, 15 × 2 = 30, 10 - 1 9, -3/2 বসলাম, গুণ করি 30 - 3 × 27/2, 33 / 2, 30 × 2 = 60, 60 থেকে যদি আমি 27 বিয়োগ করি তাহলে 33 / 2। আমরা যদি মাল্টিপ্লাই করি এটা পাচ্ছি 5 × 33 / 2, এখানে একটা 2 বসাবো, প্রিন্টিং মিস্টেক। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি 165/2 আসছে কি, এটা আমার 165/2 আসছে, এটা আমার 10 বছরের মোট অবচয়। এটা কি বের করেছি, টোটাল ডেপ্রিসিয়েশন ইন 10 ইয়ার্স, এটাই হলো আমার 10 বছরের টোটাল অবচয়। এখন আমি ধরে নিচ্ছি আমার প্রথম বছরে এই জিনিসের দাম ছিল 100 টাকা, সেটা ধরে নিয়ে কিন্তু আমি এই 15%, 13.5%, 12 এভাবে একটা সিরিজ ধরেছি। এখন আমার যেহেতু এই 10 বছরে আমার পার্সেন্ট হিসেবে 165/2% আমার ডেপ্রিসিয়েশন হয়েছে। আমি যদি জিনিসটার দাম বছরের শুরুতে 100 টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে 100 থেকে আমি যদি এটা বাদ দেই তাহলে এটা 10 বছর পরের এটার স্যালভেজ ভ্যালুটা থাকে বা ডেপ্রিসিয়েটেড ভ্যালুটা থাকে, অর্থাৎ অবচয়ের মানটা বাদ দেওয়ার পরে যেই মানটা এটার অবশিষ্ট আছে সেটাই আমরা বের করতে পারবো। তো তখন দেখলাম 100 - 165/2, 2 × 100 200, 200 - 165 equals to 35। তাহলে আমার 10 বছর পরে এটার ভ্যালু হয় 35/2%। 35/2 অ্যাকচুয়ালি এটা কিসে আছে, এটা পার্সেন্টে আছে, আমি কারণ পার্সেন্ট হিসেব করছি। 35/2%। তাহলে আমার জিনিসটার প্রথম দাম কত ছিল, প্রথম দাম ছিল 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ এর 35/2% কত, 35/2%, পার্সেন্ট মানে হলো 1/100, পার্সেন্ট ইকুয়ালস টু 1/100। তাহলে 6 লাখ ইন্টু 35/2%, পার্সেন্টকে আমরা 1/100 লিখলাম, এই 1/100 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1,05,000 টাকা। অর্থাৎ এই 6 লক্ষ টাকা দামের জিনিসটা যদি 15%, 13.5%, 12% এই হারে ডেপ্রিসিয়েশন হইতে থাকে, সেক্ষেত্রে এই জিনিসটা 6 লক্ষ টাকা দামের যেই মূল্যমানের যেই জিনিসটা, যেই মেশিনটা বা ইকুইপমেন্টটা, সেটা 10 বছর পরে গিয়ে দাম দাঁড়াবে 1,05,000 টাকা। আমি একটু সাম আপ করি। আমাকে একটা মেশিন দিয়েছে যেটার দাম ছিল 6 লক্ষ টাকা, যেটা কিনা প্রথম বছর 15%, তারপরে বছর 13.5%, এইভাবে করে এটা ডেপ্রিসিয়েশন হওয়ার কথা, এবং বলছে 10 বছর পরে এটার ভ্যালুটা কত হবে। তা আমরা কি করলাম, প্রথমে আমরা ধরে নিলাম জিনিসটার মূল্যমান 100 টাকা, এরপর 100 টাকা ধরে নিয়ে আমরা এটাকে একটা সিরিজ আকারে সাজালাম, যেহেতু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর এটা ডেপ্রিসিয়েশন হচ্ছিল যথাক্রমে 15, 13.5 এবং 12। ওখান থেকে আমরা প্রথম টার্ম নিয়েছি 15, কমন ডিফারেন্স নিয়েছি 3.5 কিভাবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে, সেকেন্ড টার্ম -হাফ টার্ম করলাম -3/2। এরপর আমরা 10th ইয়ারে 10তম বছরের, অর্থাৎ 10তম বছর বা 10th টার্মে 10তম বছর আমরা পার্সেন্টেজ পেলাম 3/2। 10তম বছরে আমার ডেপ্রিসিয়েশন পেলাম 3/2, অর্থাৎ 3/2% ডেপ্রিসিয়েশন হবে আমার 10তম বছরে গিয়ে, এটা পেলাম। এরপরে আমরা টোটাল ভ্যালু ডেপ্রিসিয়েটেড 10 ইয়ার্স, 10 বছরের টোটাল ডেপ্রিসিয়েশনের সমষ্টি বের করলাম ধারা সমষ্টি সূত্র দিয়ে। ধারা সমষ্টি সূত্র কি ছিল, as n equals to n/2 twice a plus n-1d। এখানে আমরা a এর মান বসালাম, n এর মান বসালাম, a এর মান বসালাম, d এর মান বসালাম, as tan equals to পেয়েছি 165/2%, সেগুলো এটা পার্সেন্টেজ আসবে। তাহলে জিনিসটার দাম 165/2% হয়ে গেছে, অর্থাৎ 82.5% হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 82.5% এটার দামটা কমে যাবে, তাহলে এটার আর বাকি থাকবে কত, 17.5%।
তো 6 লাখ থেকে আমরা এটা কি করলাম 165/2%, যেহেতু এটা ডেপ্রিসিয়েশন হয়েছে, আমি যদি জিনিসটার দাম 100 টাকা ধরি, তাহলে সেই জিনিসটা ওই অংশটুকু বাদ দিলে থাকে 17.5% বা 35/2%। একই কথা, আমরা এটাকে কি করতে পারি, 17 যদি আমি এটাকে ডিভাইড করে নিই 17.5%ও বলতে পারি। সো 6 লাখে 17.5% বের করা আর 35/2% বের করা একই কথা। তো পার্সেন্টের কারণে 1/100 আসছে। আমরা জানি পার্সেন্ট মানে কি 1/100। সো এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1,05,000, অর্থাৎ 6 লক্ষ টাকা দামের জিনিসটা 10 বছর পরে গিয়ে এটা দাম দাঁড়াবে 1,05,000। আমরা এবার 34 নাম্বার ম্যাথটাতে চলে যাই। এক্সাম্পল 34 এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাথস দিয়েছে, যেখানে বলছে টু পে অফ এ ডেট, বি অ্যারেঞ্জেস টু পে অফ এ ডেট টাকা 9,600 in 48 ইনস্টলমেন্ট, which form an arithmetic series। একটা ধারাবাহিক, একটা সমান্তর ধারা মেনে চলে। When 40 of these installments are paid, B becomes insolvent and his creditor finds that 2,400 টাকা still remains unpaid. Find the value of each of the first 3 installments of B, ignore interest. Okay. বলছে B কোন একজন থেকে ধার নিয়েছিল টাকা প্রায় 9,600 টাকা, যেটা কিনা তাকে 48টা কিস্তিতে দিয়ে দেওয়ার কথা। তাকে 48 সমান কিস্তিতে 9,600 টাকা, 48টি কিস্তিতে কতটা দেওয়ার কথা ছিল, 9,600 টাকা দেওয়ার কথা ছিল, যেটা কিনা অ্যারিথমেটিক সিরিজে ছিল, অর্থাৎ কিস্তিগুলা সমান ছিল না। প্রথম কিস্তির চেয়ে দ্বিতীয় কিস্তি সামান্য বেশি ছিল, তারপরটা আরেকটু সামান্য বেশি ছিল, এইভাবে ছিল। যখন 40টি কিস্তি দেয়া হয়েছে ততদিনে বি ইনসলভেন্ট হয়ে গিয়েছে, দেউলিয়া হয়ে গেছে। কিন্তু তার পাওনাদার তখন দেখতে পেল আরো 2,400 টাকা আনপেইড অবস্থায় আছে, ডিউ আছে। আমাকে বলছে তার প্রথম 3টা ইনস্টলমেন্ট কত ছিল। আমাকে বলছে কি, আমাকে কি কি তথ্য দেওয়া আছে, আমাকে দেওয়া আছে যে তার SN = 9,600, যেটা n এর মান যেখানে 48, 48টি কিস্তি যদি দিত তাহলে তার টোটাল সামেশন হতো 9,600। ওখান থেকে আমাকে বলেছে কি 40টা দেওয়ার পরে, 40তম কিস্তি দেওয়ার পরে তার কত ছিল বাকি, 2,400 টাকা। আমরা এটা একটু ক্যালকুলেশন করে নেই। আমাকে প্রথম অবস্থায় বলছে 48টা কিস্তির মূল্যমান ছিল 9,600। ঠিক আছে, তাহলে আমরা 48টা কিস্তির মূল্যমানটা বের করে নিই। আমরা জানি SN এর ফর্মুলা কত, আমরা জানি SN = n/2 twice a plus n-1 দিয়ে, আমরা সূত্রটা জানি। আমরা এখান থেকে সূত্রটা দেখে নিই। SN = n/2 twice a plus n-1 d। ওখানের মধ্যে আমি কি বসাবো, SN = 9,600 বসালাম, n = 448 বসালাম। এরপরে A মান, A আমার জানা নেই, D ও আমার জানা নেই, কারণ প্রথম ইনস্টলমেন্ট আমার জানা নেই, কমন ডিফারেন্স কত তাও আমার জানা নেই, এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই। 48 / 2 = 24, twice a plus 48 - 1 = 47, twice a plus 47d, 9,600, 24 দিয়ে আমি কি করলাম, এটা আর গুণন করলাম, অথবা উভয় পক্ষকে 24 দিয়ে ডিভাইড করা যায়, একই কথা। 24 কারণ 9,600 এর নিচে আসলাম, কাটাকাটি করলে 9,600 কে 24 দিয়ে ডিভাইড করলে আসে 400, twice a plus 47d, twice a plus 47d। তো twice a plus 47d পক্ষান্তর করলে 400 এর পাশে। আমি তাহলে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, twice a plus 47d = 400। এরপর আমাকে বলছে কি B becomes insolvent when 40 of these installments are paid। তাহলে আমি ধরে নিচ্ছি 40টা ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি, 40টা ইনস্টলমেন্ট দেওয়ার পরে তার আরো 2,400 টাকা বাকি রয়ে যায়। ঠিক আছে, আরো 2,400 টাকা বাকি রয়ে গেছে, অর্থাৎ 9,600 টাকা দেওয়ার কথা, আরো 2,400 টাকা বাদ রয়ে গেছে। তাহলে এই 40 কিস্তিতে সে মোট কত টাকা আদায় করলো, সেটা যদি আমাকে বের করতে কি করতে হবে, এই 9,600 থেকে যে টাকাটা এখনো দেওয়া বাকি আছে তা বাদ দিলে এই 40 কিস্তিতে কত টাকা দেওয়া হয়েছে তা বেরিয়ে যাবে।
তাহলে আমরা সেটাই করি। SN ইকুয়ালস টু 9600 মাইনাস 2400 ইকুয়ালস টু 7200, অর্থাৎ 40 কিস্তিতে এই n সংখ্যক 40, এই 40টা কিস্তিতে, যেখানে আরো 8টা কিস্তি বাকি ছিল, এই 40টা কিস্তিতে অলরেডি 7200 টাকা আদায়কৃত হয়েছে। তাহলে আমরা আবার ফর্মুলাটা নেই। আমরা জানি SN ইকুয়ালস টু ফর্মুলা কি, SN ইকুয়ালস টু n/2 twice a plus n-1d। এই ক্ষেত্রে n এর মান হলো 40 আর SN হলো 7200, যেহেতু আমরা 40টা কিস্তিতেই 7200 টাকা আদায় করেছি। তাহলে 7200 লিখলাম SN এর জায়গায়, n/2, n এর জায়গায় লিখলাম 40 twice a plus n-1, n হলো 40, 41 মাইনাস এই 40 মাইনাস 1। d এর মান আমার জানা নাই, a এর মান আমার জানা নেই, এটাই আমাকে বের করতে হবে। ক্যালকুলেশন করি, 40 ডিভাইড বাই 2 20 twice a 40 minus 1 39d। 20 দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করি অথবা আর গুণ করি, কি হবে, কাটাকাটি করলে 7200 কে আমরা 20 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 3600, তাহলে 360 এখানে থাকে 2a plus 3d, 2a plus 39d, তো 2a plus 39d equals to 360। তাহলে আমি এখানে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, আমি এখানে দুটো ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 1 একটা ইকুয়েশন 2। এখন এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব। ইকুয়েশন 1 থেকে আমরা যেটা করছি সলভিং ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 1 এ দেখি 47টা বড়, 39টা ছোট। আমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2টা মাইনাস করি, সাবট্রাক্ট করি। সলভিং ইকুয়েশন 1 and 2, twice a plus 47d minus twice a minus 39d, এখানে ছিল কত 400, তাহলে 400 minus 360, twice a কাটা চলে যাচ্ছে, 47 থেকে 39 গেলে 8d, আর এখানে 400 থেকে 360 গেলে 40, তাহলে 8 দিয়ে উভয়পক্ষকে ভাগ করলে আসে 5, d ইকুয়ালস টু আমি পাচ্ছি কত 5, আমার d এর মান পাচ্ছি আমি 5। আমি কমন ডিফারেন্স পেয়ে গেছি। এখন কমন ডিফারেন্সটা আমি ইকুয়েশন 1 অথবা 2 যে কোনো একটাতে বসিয়ে দিলেই হয়। আমি ইকুয়েশন 1 এ বসাই, এখানে ছিল 2a plus 47d সমান 400, তাহলে আমি লিখলাম 2a plus 47d সমান 400। এখানে আমাদের d এর মানটা বসিয়ে দেই, d এর মান কত ছিল 5, এই d এর মানটা 5 বসিয়ে দিলাম, 5 বসিয়ে দিলাম। তাহলে twice a plus 47 into 5 equals to 235, 400 পক্ষান্তর করলাম, 235 কে পাশে নিয়ে গেলাম, 400 minus 235 বা 2435 বিয়োগ করলে 165। তো আমি 2 দিয়ে উভয়পক্ষকে ভাগ করি, 82.50, অর্থাৎ a এর মান আসছে আমার কত 82.50। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট কত আসছে আমার 82.50, এই আমার ফার্স্ট ইনস্টলমেন্ট আসছে 82.50। আমরা জানি আমাদের যেহেতু এটা অ্যারিথমেটিক সিরিজ, তাহলে এই সিরিজটা হবে কি, a ফার্স্ট টার্ম হবে, ফার্স্ট ইনস্টলমেন্ট হবে a, সেকেন্ড ইনস্টলমেন্ট হবে a plus d, থার্ড ইনস্টলমেন্ট হবে a plus 2d। অর্থাৎ অন্তর সমান থাকবে, সবসময় কমন ডিফারেন্স সমান থাকবে। সো ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে গেলাম 82.50, তাহলে সেকেন্ড ইনস্টলমেন্ট হলো a plus d, তাহলে টাকা 82.5 plus 5 d, d এর মান কত 5 বসালাম, 82.5 plus 5 87.50। আর থার্ড ইনস্টলমেন্ট হলো a plus 2d, তাহলে 82.5 plus 5 into 2 কত হলো 10, তাহলে 2.5 plus 10 equals to 92.50। তাহলে আমার এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট পেলাম 82 টাকা 50 পয়সা, সেকেন্ড ইনস্টলমেন্ট 87 টাকা 50 পয়সা, থার্ড ইনস্টলমেন্ট 92 টাকা 50 পয়সা। আশা করছি আমরা এটার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি। আমরা একটু দেখে নিই মিল আছে কিনা। হ্যাঁ, 82.50, 87.50 এবং 92.50। একটু রিভিউ করে নিই। অঙ্কটা বলছিল 9600 টাকা 48 কিস্তিতে দেওয়ার কথা কোন একজনকে, 40 কিস্তি দেওয়ার পরে আর বাকি ছিল 2400 টাকা পাওনা। বলতে হবে প্রথম 3টা ইনস্টলমেন্ট কত ছিল। আমরা যেহেতু 48 ইনস্টলমেন্ট আমরা n equals to 48 ধরেছি, n equals to 9600 দেওয়া আছে। ওখান থেকে ক্যালকুলেশন করে প্রথমে যেটা করলাম, আমি দুটো ইকুয়েশন বের করেছি। ফার্স্ট ইকুয়েশন যেখানে
48 ইনস্টলমেন্টের টোটাল সামেশন ধরেছিলাম 9600, ওখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়েছি। আবার এই 9600 থেকে 2400 টাকা এখনো বাকি আছে, ওই বাকিটা বাদ দিলে যেটা আদায়কৃত সেটা বের করেছি। সেটা যেহেতু 40 কিস্তি বের হয়েছে, তাহলে 40 কিস্তির সমান সমান যোগফল হবে 7200। ওই ক্যালকুলেশন থেকে আমরা আরেকটি ইকুয়েশন পেয়েছি। এই দুটো ইকুয়েশনকে সলভ করে ডি এবং পরবর্তীতে এ এর মান বের করলাম। এ এবং ডি কে ব্যবহার করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইনস্টলমেন্ট আমরা বের করলাম। এখন আমরা এক্সাম্পল 36 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 36 এ দেখি, the rate of monthly salary of a person is increased actually and annually in arithmetic progression. বলছে একটা মানুষের, একজন ব্যক্তির স্যালারি প্রতি বছর বেড়ে আসছে। So it is known that he was drawing rupees বা টাকা 400 a month during the 11th year of his service and টাকা 760 during the 29th year. অর্থাৎ সে 11th ইয়ারে 400 টাকা ড্র করছে, আবার 29th ইয়ারে গিয়ে 760 টাকা ড্র করছে। ফাইন্ড হিজ স্টার্টিং স্যালারি। আমরা এক্সাম্পল 36 নিয়ে এখন কথা বলবো। The rate of monthly salary of a person is increased annually in arithmetic progression. It is known that he was drawing rupees বা টাকা 400 a month during the 11th year, 760 during 29th year. অর্থাৎ একজন ব্যক্তি যার কিনা arithmetic সিরিজ অনুসারে যার ইনকাম বৃদ্ধিটা বা যার স্যালারি বৃদ্ধিটা ছিল কি, ওয়েজের বৃদ্ধিটা ছিল একটি arithmetic progression আকারে। দেখতে পাচ্ছি 11th ইয়ারে গিয়ে 400 টাকা ড্র করছিল কোন একটা মাসে, নির্দিষ্ট ইয়েতে 11th ইয়ারের প্রতিটি মাসে। আবার 29th ইয়ারে গিয়ে প্রতিটি মাসে 760 টাকা করে ড্র করছে। এখন আমাকে বের করতে হবে তার প্রথম স্যালারি যেটা ছিল সেটা কত ধার্য করা হয়েছিল এবং যেটা তার অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়েছে প্রতি বছর শেষে, সেটা পার্সেন্টেজটা বা রেটটা কেমন ছিল। And what should be his salary at the time of retirement just on the completion of 36 year. 36 ইয়ারে গিয়ে তার স্যালারিটা কত হবে। এখানে একটা নমিনাল একটা ভ্যালু দিয়েছে, এটা আমরা চিন্তিত না হই, আমরা জাস্ট দেখি যেখানে কি বলছে। এখানে বলছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেনে চলছে তার স্যালারিটা, যেখানে প্রথম বছর কত সেটা আমার জানা নেই, আমাকে এখানে এ দেয়া নেই, এ আমাকে বের করতে হবে এবং আমাকে ডিও দেয়া নেই, ঠিক আগের ম্যাপটার মতোই। এও আমার দেয়া নেই, ডিও আমার দেয়া নেই, এই দুটো আমাকে বের করতে হবে। 11th ইয়ার বা nth ইয়ারে গিয়ে সে ওই nতম বছরে গিয়ে সে, অর্থাৎ 11th ইয়ারে 11তম বছরে গিয়ে সে ড্র করেছে 400 টাকা, 29তম বছরে গিয়ে সে ড্র করেছে 760 টাকা। এই দুটো থেকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করে দুটো ইকুয়েশন সলভ করতে হবে। ওই ইকুয়েশন সলভ করলে আমরা এ এবং ডি এর মান পাবো। ওই এ এবং ডি এর মান আমি 36th ইয়ারের যেই nতম পদের সূত্র সেখানে বসিয়ে দিলে, আমরা এ এবং ডি বসিয়ে দিলে আমরা 36 ইয়ারে সে কত টাকা স্যালারি পাবে সেটা বেরিয়ে যাবে। তো আমরা দেখুন এ ইজ দি স্টার্টিং স্যালারি, ডি ইজ দি অ্যানুয়াল ইনক্রিমেন্ট, যেহেতু কমন ডিফারেন্স সেটা ধরে নিয়ে আমরা U11 ইকুয়ালস টু 400, অর্থাৎ 11তম বছরে গিয়ে 11তম বছরে তার স্যালারিটা হলো 400, nতম পদের মান 11তম পদের মান 400, 29তম পদের মান 760। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি a প্লাস 11 মাইনাস 1d ইকুয়ালস টু 400 আর a প্লাস n মাইনাস 1d অর্থাৎ 29 মাইনাস 1d ইকুয়ালস টু 760। যেটা আমরা একটু ভেঙে লিখি, ভেঙে লিখলে আমরা এইভাবে দেখতে পারি U11 অর্থাৎ nতম পদ, সূত্র হলো a প্লাস n মাইনাস 1d, a প্লাস n মাইনাস 1d। তাহলে a প্লাস n মাইনাস 1d এর জায়গায় n এর জায়গায় আমি 11 বসাচ্ছি। U11 সমান 400, কেন nতম বছরে গিয়ে সে 400 টাকা উইথড্র করে স্যালারি। তাহলে a প্লাস n মাইনাস 1 এর জায়গায় 11 মাইনাস 1 d ইকুয়ালস টু 400। তাহলে a প্লাস 11 মাইনাস 1 10 d ইকুয়ালস টু 400। তাহলে এখান থেকে আমি এটা ইকুয়েশন 1 ধরছি। আবার U29 ইকুয়ালস টু 760, সে 29তম বছরে গিয়ে 760 টাকা ড্র করে। তাহলে a প্লাস 29 মাইনাস 1, ওই যে একই n মাইনাস 1 d এর সূত্র, a প্লাস 29 মাইনাস 1 d ইকুয়ালস টু 760। তাহলে a প্লাস 28d ইকুয়ালস টু 760। তাহলে দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, একটা ইকুয়েশন 1, একটা ইকুয়েশন 2। এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করি। ইকুয়েশন 2 থেকে আমরা 1টা মাইনাস করে দেখতে পারি।
a প্লাস 28d, এটা থেকে আমরা ইকুয়েশন 2টা মাইনাস ইকুয়েশন 1টা মাইনাস করি, a প্লাস 28d মাইনাস a মাইনাস 10d মাইনাস a মাইনাস 10d করলাম 760 মাইনাস 400, 760 থেকে 400 মাইনাস করলাম, আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, a কাটা চলে যাচ্ছে, 28 থেকে 10 গেলে 18, 18 দিয়ে 36 কে ভাগ করলে d ইকুয়ালস টু পাচ্ছি কত 20। আমার এখানে ক্যালকুলেশন করলাম কি পাচ্ছি, আমার d পাচ্ছি 20। তাহলে আমি একটা মান পেয়ে গেলাম d, কমন ডিফারেন্সটা আমার পাওয়া হয়ে গেছে, এই কমন ডিফারেন্সটা আমি পেয়ে গেছি, আমার কমন ডিফারেন্সটা পেলাম 20। এই বের করতে হবে। এখন আসি আমরা এই d এর মানটা ইকুয়েশন 1 অথবা 2 যে কোনো একটিতে বসালেই হবে। ইকুয়েশন 1 এ বসিয়ে দিই, এটা সিম্পল আছে, a plus 10d equals to 400, a plus 10d equals to 400, এখানে d এর মান 20 বসালাম, এই 20 বসালাম, কি পাচ্ছি a plus 10 into 20 equals to 400, 200, 400 থেকে 200 বিয়োগ করলে a এর মান আসছে 200। তাহলে আমি a এর মানটাও পেয়ে গেছি, a এর মান পেয়ে গেলাম 200। ওকে, সো a এর মান 200, d এর মান 20। এই দুটোকে আমি এখন বসিয়ে কি করব, আমার 29তম বছর, এখানে ভুল হয়েছে, এটা পুরোটাই হবে U36। তাহলে আমি 36তম বছরে কি পাবো, a plus n minus 1 d, n এর জায়গায় কি বসবে 36, a plus 36 minus 1 equals to 36 minus 1 d, a plus 36 minus 1 d আমি তাহলে বসিয়ে নেই, a এর মান পেয়েছি কত 200 বসালাম, d এর মান পেয়েছি 20 তাও বসালাম, আর 36 minus 1 equals to 35, তাহলে 200 plus 35 into 20 equals to 700, 700 plus 200 equals to 900। তাহলে আমি কি পেলাম, আমি প্রথমে 11তম বছরে সে 400 টাকা উইথড্র করছে, ওখান থেকে একটা ইকুয়েশন পেয়েছি, 29তম বছরে গিয়ে 760 টাকা উইথড্র করেছে, সেখান থেকে আরেকটা ইকুয়েশন পেয়েছি, এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে a এবং d এর মান পেয়েছি, d এবং a এর মান পেয়েছি, এই d এবং a এর মানটা U36 বা nth টার্মের ফর্মুলাতে 36তম বছরের মানটা এখান থেকে বের করে নিলাম। এইভাবে আমরা U11 U29 কে সলভ করে a d মান পেলাম, d পেলাম, a পেলাম, a এবং d এর মানটা বসিয়ে আমরা বুঝে গেছি স্টার্টিং স্যালারি ছিল তার 200, অ্যানুয়াল ইনক্রিমেন্ট ছিল তার 20 করে, স্টার্টিং স্যালারি ছিল ধরলাম টাকা 200, আর কমন ডিফারেন্স বা অ্যানুয়াল ইনক্রিমেন্ট ছিল 20, সেটা দিয়ে আপনার a plus n minus 1 d সূত্র দিয়ে 36তম বছরে তার ইনকাম বের করলাম 900 টাকা। এখন আরেকটা লাস্ট ম্যাথ আমরা দেখে নিই আজকে, আশা করি আমরা তাহলে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে সব ধরনের আমাদের বিজনেস প্রবলেম বোঝা হয়ে যাবে। এক্সাম্পল 37 এ কি বলছে, মিস্টার মোহনলাল বাইজ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এখানে সঞ্চয়পত্রের কথা বলছে, of values exceeding of the last year's purchase by rupees বা টাকা 100। উনি একটা সঞ্চয়পত্র কিনেছেন যার দাম প্রতি বছর কি হয় 100 টাকা করে বৃদ্ধি পায়। After 10 years he finds that the total value of the certificate purchased by him is rupees 5000 বা টাকা 5000। Find the value of the certificate purchased by him in the first year। প্রথম বছরে তার সার্টিফিকেটের দামটা কত ছিল, অষ্টম বছরে গিয়ে এটার দামটা কত হবে। Suppose value of the certificates purchased in the first year is rupees বা টাকা a, আমরা ধরে নিচ্ছি আমাদের ফার্স্ট টার্ম a। He has purchased values certificates of value, সে প্রথম বছর যা যে দামে কিনেছে তার পরের বছর এটা দাম বেড়ে গেছিল 100 টাকা করে, তাহলে প্রথম বছরে যদি এটা a হয় তারপরে বছর হবে a plus 100, আমাদের অ্যারিথমেটিক সিরিজ অনুসারে দ্বিতীয় বছর হবে a plus 200, তৃতীয় বছর হবে a plus 300। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার a এর মান জানা নেই, d এর মান দেওয়া আছে 100 করে, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে d এর মান 100, n এর মান 10তম, যদি আমরা এখানে টোটাল সে 10 বছর সেটা রেখেছে, 10 বছর পরে গিয়ে তার দাম হয়েছে 5000 টাকা, তো n যদি আমি 10 ধরি সেক্ষেত্রে s10 হবে 5000, অর্থাৎ 10 বছর পরে তার যে সঞ্চয়পত্র তার দাম গিয়ে দাঁড়িয়েছে, ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে 5000 টাকা।
এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা থেকে আমরা এখন a এর মানটা বের করে নিব। আমরা ক্যালকুলেশনটা একটু সহজ করে দেখি। আমাকে এখানে প্রথম টার্ম দেয়া নেই, প্রথম টার্ম আমি জানি না। আমার যখন ক্রয় মূল্য কত ছিল প্রথমবারে সেটা আমার জানা নেই। আমার জানা আছে কমন ডিফারেন্স ডি। কমন ডিফারেন্সটা কত? ডি। কমন ডিফারেন্স ডি। আমার 10 বছরে আমার সেভিংস সার্টিফিকেটটার প্রাইস হয়ে দাম দাঁড়িয়েছে 5,000 টাকা। তাহলে সাম অফ 10 টাইমস, 10 বছর ধরে এটা দাম বৃদ্ধি হতে হতে 10তম বছরে গিয়ে টোটাল 10 বছরের সঞ্চিতি হয়েছে, মূল্যমান হয়েছে 5,000। তাহলে 10 বছরের সমষ্টি হলো এটা, 10তম বছর না, বরং 10 বছরের সমষ্টি। তাহলে সাম অফ 10 টার্মস আমরা জানি, আমাদের যে সূত্রটা n টার্মস এর সূত্র, সাম অফ n টার্মস এর সূত্র Sn = n/2 twice a plus n - 1d। তাহলে এখানেও কি হবে? n/2 twice a plus n - 1d। তাহলে এখানে n এর জায়গায় আমরা যখন 10 বসাচ্ছি, বসালাম n এর জায়গায় 10 বসলো। এরপর a এর জায়গায় i এর মান আমি জানি না, d এর মান আমরা বসিয়ে নিলাম 100। তাহলে S10 সমান কত? 5,000। 10 বছরে গিয়ে এটার দাম দাঁড়িয়েছে 5,000, বসিয়ে নিলাম। 10/2 5 twice a plus 10 - 1 9, 9 × 100 900, twice a plus 900, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 2 = 10, 5 9 = 45 বসালাম। আমি যদি 10 একে এক পাশে রেখে 4500 কে পক্ষান্তর করি, তাহলে 5000 এবং 4500 এর বিয়োগফল আসছে 500। 10 = 500, a = 50। তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা ধারা সমষ্টির সূত্র থেকে কি পাচ্ছি? এর মান পাচ্ছি a = 50। অর্থাৎ আমি যে প্রথম ভ্যালুটা ধরেছিলাম সেই ভ্যালুটা পেয়েছি 50। অর্থাৎ আমার এই সঞ্চয়পত্রটার প্রথম ইনিশিয়াল মূল্য ছিল কত? 50 টাকা। এখন আমাকে বের করতে হবে এটা 8ম বছরে গিয়ে এটার দাম কত হয়েছে। তো আমরা কিভাবে? আমরা জানি nth টার্মের ফর্মুলা হলো un = a plus n - 1d। তাহলে 8th টার্ম = a u8 a plus 8 - 1 d। 8 - 1 7, d = 100 যেভাবে দেওয়া ছিল। তাহলে 50 plus 7 × 100, 700 plus 50 750। অর্থাৎ 8ম বছরে গিয়ে এটার দাম দাঁড়াবে কত? 8ম বছরে গিয়ে এটার দাম দাঁড়াচ্ছে 750 টাকা। 750 টাকা। তো আশা করি আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে যে বিজনেস প্রবলেমগুলো এতক্ষণ আমরা আলোচনা করেছি, আশা করি আমরা তার প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বুঝতে পেরেছি। আপনারা আশা করছি এই লেকচার থেকে আপনারা উপকৃত হয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।